দক্ষিণ এশিয়ার কৌশলগত পুনর্বিন্যাসে ভারত কি তাহলে তার মানে কূটনৈতিক উদ্যোগ কি অনেক সময় হারিয়ে ফেলে? প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে মিটিংয়ের পরে আমরা আশাবাদী হয়েছিলাম। তারপরে কিন্তু ভারত ওখানে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল। বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার প্রতিরক্ষার জন্য, তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আপনার তুরস্কের সাথে, চীনের সাথে কিংবা পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে সে কথাবার্তা বলতেই পারে, কিন্তু এটা অনেক সময় ভারতের তরফ থেকে মনে করা হয় যে হুমকি তার নিরাপত্তার জন্য। আমি একটা স্বাধীন জাতি হিসাবে আমার আত্মমর্যাদার ভিত্তিতে যেটুকু আমার প্রয়োজন সেটা যদি আমি অর্জন করি, সেখানে তো ভারতের সঙ্গী দেওয়ার কোনো কারণ আমি দেখি। তরুণদের একটা বিশাল স্বপ্ন কাজ করছে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে, আর আপনাদের একটা বিশাল অভিজ্ঞতা আছে। তো এই যে মানে নতুন এবং পুরাতনের সংঘাতটাকে দূরে রেখে দিবে এবং নিবে মিলিবে, এটা কেমন আপনি স্বপ্ন দেখেন? এটা তো আমাদের শক্তির জায়গা, এটা হচ্ছে ইঞ্জিন। এখন একটা ডিরেকশন তো লাগবে, এবং ডিরেকশনটা আসতে হলে আপনার প্রজ্ঞা, বিচক্ষণতা, এই জায়গাগুলোতে আপনার অভিজ্ঞতার কোনো বিকল্প কিন্তু নাই। এবং সেই জায়গাতে আমি মনে করি প্রবীণদের একটা অংশ বা অংশগ্রহণের সুযোগ আছে, এবং নবীন এবং প্রবীণের মধ্যে সমন্বয়টা যদি আমরা করতে পারি, একটা সবাইকে নিয়ে চলবার মতো একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা স্বপ্নটা পূরণ করা আমার কাছে খুব অসম্ভব বলে মনে হয়। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্তের স্পেশাল টকে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বরেণ্য কূটনীতিবিদ হুমায়ুন কবির। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এমন একটা সময় কথা বলছি যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে কদিন পরে ইলেকশন হতে যাচ্ছে, এবং ইলেকশনের পরে স্বাভাবিকভাবেই নতুন নির্বাচিত সরকার আসবে। জুলাই আন্দোলনের পর আমাদের প্রত্যাশাটাও বেশ উঁচু, এবং সেখানে আমাদের যে নতুন কূটনীতি বা কূটনীতির নতুন চ্যালেঞ্জ এবং সেটাকে মোকাবেলা করা, সেই প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে সবসময় একটা ফারাক থেকে যায়। সেই ফারাকের মধ্যে ভারসাম্য আনাটা, আমাদের সেই নতুন যাত্রাটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আসলে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসলে স্বাভাবিকভাবেই কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কিন্তু এবার আমার কাছে যেটা মনে হয় যে এবারের অ্যাডজাস্টমেন্টটা একটু বড়ই হবে। কেন হবে সেটা বলি, প্রেক্ষাপট যদি বলি, আমাদের কয়েক টুইন ট্রানজিশন কিন্তু চলছে সাইমালটেনিয়াসলি। একটা হচ্ছে জুলাই উত্তর বাংলাদেশের অভ্যন্তরে মানুষের চাহিদারও কিন্তু বিস্ফোরণ ঘটেছে, এবং এই আমার চাহিদাটাকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়াবার জন্য যে প্রত্যয় বা প্রত্যাশা, এটাকে আমার পররাষ্ট্রনীতি বলেন বা আমার যাই আমরা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বলি, সেটাকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করবে। তো কাজেই আমি এতদিন ধরে যেইভাবে গত 54 বছর ধরে পররাষ্ট্রনীতি চালাতাম, সেটা যে চলছে না সেটা তো আমরা ইতিমধ্যেই দেখছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বলছে যে আমরা ইকুয়ালিটি এবং ডিগনিটি নিয়ে পররাষ্ট্রনীতি চালাতে চাই। তো কাজেই আগামী যে সরকার হবে তাকেও কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, এবং মানুষের অভ্যন্তরীণ যে চাহিদা, বিশেষ করে তরুণ প্রজন্মের যে চাহিদা, সে চাহিদার জায়গাটা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি বা বাইরের পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক পরিচালনার জন্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এর মধ্যে রাখতে হবে। এবং এটা কিন্তু সহজ কাজ নয়। তার কারণ হচ্ছে যে আমরা গত 55 বছর থেকে বা 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা মোটামুটি ধরে নিতে পারেন যে আমরা একটা মোডাস অপারেন্ডি বাইরের পৃথিবীর সাথে করে নিয়েছিলাম। সেই মোডাস অপারেন্ডি থেকে বাইরে আসতে হবে। আমার অভ্যন্তরীণ অ্যাডহক, মোর রিঅ্যাক্টিভ টাইপ, তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এখন এটাকে অ্যাডজাস্ট করাটা কিন্তু একটা অভ্যন্তরীণ চাহিদার আলোকেই একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, এটা বাইরে থেকে তৈরি হচ্ছে, কিন্তু এটা আমার অভ্যন্তরীণ ব্যবস্থাপনাটাকেও জটিলতার মধ্যে ফেলবে। সেটাকে আমি যদি বলি, এই বছরই আমরা কিন্তু উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হচ্ছি। এখন উন্নয়নশীল দেশের কাতারে যখন আমরা উন্নীত হব, তখন কিন্তু গত 54 বছর ধরে আমরা যেভাবে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্কের বিন্যাসটা ছিল, সেটা পুনর্বিন্যস্ত হয়ে যাবে, এবং এই পুনর্বিন্যস্ত হওয়ার কাজটা সম্পন্ন করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হবে যে যখনই আমি বাইরের পৃথিবীর সাথে আমার সম্পর্ক পুনর্বিন্যস্ত করছি বা পুনর্বিন্যাস করছি, তারই ফল হিসাবে আমার অভ্যন্তরীণ সক্ষমতাটাকে বাড়াতে হবে। তার কারণ হবে, এতদিন পর্যন্ত আমরা একপাক্ষিক সুবিধা পেয়ে আসছিলাম বাইরের পৃথিবীর কাছ থেকে। এখন কিন্তু আমাকে এটা দ্বিপাক্ষিকে যেতে হবে বা দেয়া নেয়ার মধ্যে যেতে হবে। তা আমি দেব কী করে
যদি আমার সেই সক্ষমতা না থাকে, তো কাজে এখানে আমার সক্ষমতা তৈরি করতে হবে, আমার প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাকে প্রতিদ্বন্দ্বিতায় খোলা প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার মতো সক্ষমতার জায়গায় যেতে হবে। এবং এই জায়গাগুলোতে যদি আমাকে যেতে হয়, তার করসপন্ডিং যে জায়গাগুলোতে আপনার জরুরিভাবে পরিবর্তন দরকার হবে। একটা হচ্ছে শিক্ষাগত শিক্ষা ব্যবস্থাপনা, দক্ষতার ব্যবস্থাপনা, সুশাসনের ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিনিয়োগ বাড়ানো, এই সবগুলি কাজ কিন্তু আমাকে করতে হবে। এখন আপনি দেখেন, আমি জাস্ট বাইরের পৃথিবীর পরিবর্তনটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমার এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেই চ্যালেঞ্জগুলো অভ্যন্তরীণ এবং বাইরের সমানভাবে আমাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে আগামী যে কোনো সরকার, যেই সরকারই আসবে নির্বাচনের মধ্য দিয়ে তাকে। তো কাজেই এখানে সরকারের জন্য অভ্যন্তরীণভাবে অনেক সমস্যা তো আছেই, কিন্তু এই জায়গাটাতেও কিন্তু একটা বড় সমস্যা। কারণ আমাদের মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ সমস্যার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে, আমরা এটাকে আমাদের মতো করে এটা আমরা ম্যানেজ করতে পারি। কিন্তু বাইরের পৃথিবীতে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর উপর কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নাই। সেগুলো যেভাবে আসে সেটাকেই আমরা আমাদের দক্ষতা দিয়ে, সক্ষমতা দিয়ে আমরা এগুলোকে ম্যানেজ করতে হয়। তো কাজেই আমরা এই টুইন ট্রানজিশন যদি বলেন, একটা অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, তার প্রতিফলন চাইবো আমরা পররাষ্ট্রনীতিতে, এবং বাইরের পৃথিবীতে যে পরিবর্তনটা হচ্ছে সেটার সাথে আমাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাইরে এবং ভেতরে দুই জায়গায় আমার সক্ষমতা, দক্ষতা, প্রতিযোগিতাটা বাড়াতে হবে। আপনি সক্ষমতার কথা বলছেন, এবং এটা তো আসলে কার্যত কূটনীতিতে দর কষাকষির সক্ষমতা এবং ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসির কথা আমরা শুনি। ওইদিকে তো আসলে আপনি মানে বলছেন যে এতদিন আমাদের একটা পূর্ব প্রস্তুতি নিয়ে সেই দিকটা যেতে হবে, এবং এটা যেতে হলে দেখা যায় যে আমাদের দেশে তো থিঙ্ক ট্যাঙ্কের খুব অভাব। আমরা যদি প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, তাদের প্রচুর থিঙ্ক ট্যাঙ্কার মানে একটা বিন্যস্ত একটা সাজানো গোছানো একটা প্রচেষ্টা, এবং সেখানে সরকারের সাথে বেসরকারি একটা যৌথ একটা প্রস্তুতি। এই ঘাটতিগুলো আমরা কীভাবে দূর করতে পারি? এটা তো আপনার এই ঘাটতিটা আছে, আমাদের মানতে হবে। এবং ঘাটতিটা যে শুধু প্রাতিষ্ঠানিক ঘাটতি তা নয়, কিন্তু মানে প্রতিষ্ঠান নাই এরকম বিষয় নয়, কিন্তু এটা কিন্তু একটা আপনার মাইন্ডসেটের ব্যাপার আছে। যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলি আমরা, সেখানে থিঙ্ক ট্যাঙ্কগুলোতে চিন্তার কাজটা করা হয়, একটা নীতিগত অবস্থান তৈরি করে সরকারের কাছে দেয়া হয়, সরকার সেটা পর্যালোচনা করে যেটা গ্রহণ করা সেটা করেন, যেটা গ্রহণ করার দরকার নেই সেটা বর্জন করেন। এমনকি ভারতের মতো দেশেও কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, এই থিঙ্ক ট্যাঙ্ক এবং সরকারের মধ্যে যোগাযোগের জন্য যে মৌলিক চিন্তার জায়গাটা দরকার, সেটা হচ্ছে কনসালটেটিভ মেকানিজম অর কনসালটেটিভ মাইন্ডসেটটা দরকার। বাংলাদেশে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের সরকারি ব্যবস্থাপনা বা আমাদের গভর্নেন্স স্ট্রাকচার যদি বলি, এখানে কনসালটেটিভ মেকানিজমের ওরিয়েন্টেশন নাই প্রায়। তো কাজেই এখানে আপনি যদি 10টাও থিঙ্ক ট্যাঙ্ক থাকে, তাতে সরকারের নীতিগত অবস্থানের উপর তার কোনো প্রভাব পড়বার সুযোগই নাই। তো কাজেই আমার প্রথম বিষয়টা ভাববার বা প্রথম যে জায়গাটা আমি গুরুত্ব দেব, এটা হচ্ছে এই কনসালটেটিভ প্র্যাকটিসটা or practice of consultation with think tanks, civil society organizations, even within the government institutions. এই কনসালটেশন মেকানিজমটা আপনাকে অনেক বেশি ইফেক্টিভ করতে হবে, যেটা প্রায় নাই। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে। বিদেশি নীতি নিয়ে কাজ করার মন্ত্রণালয় কম হলেও 10টা আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপেট্রিয়েট ওয়েলফেয়ার মিনিস্ট্রি, ট্যুরিজম, হোম মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, ইআরডি, আপনার ফান্ডিং আসে, এইড আসে, ইনভেস্টমেন্ট আসে, বিডা। এদের কারোর মধ্যে, এই সংগঠনগুলোর মধ্যে কোনো সমন্বয় নাই। তো কাজেই এই কনসালটেশনের মধ্য দিয়ে একটা সমন্বিত জায়গা তৈরি করা, এটা সরকারের ভেতরে যেমন দরকার, সরকারের বাইরে যারা আছে, আপনি যেটা বলছিলেন যে থিঙ্ক ট্যাঙ্কস, গবেষণা প্রতিষ্ঠান, তাদের সাথেও সরকারের এই সমন্বয়টা আরও বেশি বাড়ানো দরকার। তো কাজেই মাইন্ডসেটের একটা পরিবর্তন দরকার আছে। দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। ভারতের মতো দেশ, আমি দৃষ্টান্ত হিসেবে বলছি, ভারতের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা বিভিন্ন ধরনের সংস্থাগুলোকে সাপোর্ট করে ভারতের স্বার্থকে প্রমোট করার জন্য। ভারত সরকার যেটা করতে পারে না, তারা তাদের সেই গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,
এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তাদেরকে দিয়ে তারা সেই লক্ষ্যকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করায়। তো কাজে আমার দেশেও আমার মনে হয় সেটা সরকারের জন্য ভাবা দরকার। কারণ আমাদের এই অঞ্চলে যদি দেখেন, সারা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই গত এক বছরে যে আমরা ঘটনা প্রবাহ দেখলাম, তাতে কিন্তু এখন আর কে আপনার বন্ধু কে আপনার শত্রু এটা বুঝবার কোনো সময়। কাজে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্য দিয়ে যাচ্ছি। এই ঘূর্ণিপাকটাকে মোকাবেলা করতে গেলে আমাদের মতো দেশের, যেখানে যাদের সক্ষমতা খুবই সীমিত, সেখানে যে কোনো সরকার, একেবারে সর্বোত্তম সরকারের পক্ষেও এটা এককভাবে করা সম্ভব নয়। একটা সমন্বিত সামাজিক সরকার এবং সমাজের সকল শক্তির সমন্বিত একটা উদ্যোগ দরকার। এক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয়গুলো একটা ভূমিকা পালন করতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে তো এই পুরা প্রসেসটাই আমাদের নাই। তো কাজে এটা নতুন সরকারকে ভাবতে হবে, কারণ এটা যদি সরকার মনে করে আমি একা করব, সেটা সম্ভব না। সম্ভব না এই কারণে যে সরকারের সক্ষমতার সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন আপনি এখন এই সিভিল সোসাইটি, দুই দেশের নাগরিক সমাজের মধ্যে আলাপ আলোচনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, এটা তো সরকার করতে পারবে না। সরকার ইমার্জেন্সি বিষয়ে অ্যাড্রেস করতে করতে তার সময় যায়। কাজে থিঙ্কিং প্রসেসটা অন্য জায়গায় দিতে হবে, সেই রুটিন ওয়ার্কের মধ্যে আটকে থাকে। এক্স্যাক্টলি। তো কাজেই আপনি রুটিনের বাইরে একটু দূরের দৃষ্টিতে যদি দেখতে হয়, গবেষণা করে বুঝতে হয় মানুষ কী ভাবছে, সেগুলোকে যদি আপনার নীতি নির্ধারণী পর্যায়ে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আপনাকে যারা এই কাজটা করতে পারে তাদেরকে এই কাজটা করতে দিতে হবে, তাদেরকে সহায়তা দিতে হবে। তাইলে আমরা মানে চিন্তা ভাবনা করার জায়গা, গবেষণা মানুষ কী চায় সেগুলো এবং নীতি তৈরি করার জন্য সুপারিশমালার ভিত্তিতে সরকারের জন্য কাজটা করা সহজ হবে এবং একটা সমন্বিত জাতীয় প্রেক্ষাপট আমরা তৈরি করতে পারি। কিন্তু আপনি গত 50 বছরে ধরেন আমাদের রাজনীতিটা অনেক এগিয়েছে, অর্থনীতি অনেক দূর অগ্রসর হয়েছে এবং আপনি এখন দূরদর্শিতার কথা বলছেন। বুদ্ধিভিত্তিকভাবে কি আমরা আসলে অতটা বাড়তে পারছি? আপনি কতটা আস্থা পান ভবিষ্যতের জন্য? মানে আমাদের সক্ষমতাটা একটা ডাইনামিক প্রসেস, মিনিং যে আপনি সক্ষমতার সুযোগ দিলে আপনার সক্ষমতা বাড়বে। আপনি সুযোগই না দেন, সক্ষমতা তৈরির তো সুযোগ নাই। আমি এখনও মনে করি যে যেই জায়গায় আমার যেটুকু সক্ষমতা আছে সেটা সর্বোত্তম ব্যবহার প্রয়োজন, এবং যে জায়গায় আমার নাই সেখানে যেখানে বাইরে থেকে যদি আমাকে আনতে হয় সেটা আমি আনা জরুরি। যেমন ধরুন আমার শিক্ষা কাঠামো পরিবর্তনের জন্য যেটা বললাম, আমার দক্ষতা কাঠামোর জন্য যেটা বললাম, এগুলো আমরা আমাদের অভ্যন্তরীণ সম্পদ দিয়ে এই জায়গা পরিবর্তনের সে পরিমাণ সম্পদ আমাদের হাতে নাই। আমরা তো টেকনোলজি রাইট, সবই তো আনি আজকে যেগুলো করছি। তো কাজেই সেই ক্ষেত্রে আমার বাইরের পৃথিবীর সহযোগিতা যদি আমরা চাই বা অ্যাভেলেবল হয়, সেটা আমরা নিতে আপত্তি কী? কারণ আমার ক্যাপাসিটি বাড়া মানেই হচ্ছে আমার স্পেস বড় হওয়া। এটা আমাদের দুটি প্রতিবেশী দেশ, মিয়ানমার, সেখানে রোহিঙ্গা সংকট, আর ভারতের সাথে তো আমাদের অনেক ঐতিহ্যগত একটা সম্পর্ক। দুটো প্রতিবেশীর সাথেই আমাদের মানে খুব একটা বোঝাপড়া স্মুথ না, অনেক জটিলতা আছে, ফ্ল্যাকচুয়েট হয় সম্পর্কটা, জটিলতা আছে। এইটাকে আসলে আমরা কীভাবে কীভাবে এখানে ভারসাম্য আনতে পারি? এখানে দুটোই কিন্তু আবার লিঙ্কড এই কারণে, যেমন ধরেন ভারতের সাথে আমাদের দুই দেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক, কারণ আমরা প্রতিবেশী যেহেতু এখানে, এবং একটা পারস্পরিকতা আছে। তার স্বার্থ আমাকে এফেক্ট করে, আমার স্বার্থ তাকে এফেক্ট করে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু আমার ধারণা আমরা উপলব্ধির মধ্যে রাখতে হবে, এবং ভারতও আমাকে ছাড়া এগিয়ে যেতে পারবে না, আমিও ভারতকে ছাড়া এগোতে পারবো না। তো এই জায়গাগুলোতে কিভাবে আমরা আত্মমর্যাদা এবং সমতা, যেটা প্রফেসর ইউনূস বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমার মনে হয় এটাকে আমরা বেসলাইন হিসেবে রাখতে পারি। এটাকে রেখে আমার যেই জায়গায় প্রয়োজন এবং সেই প্রেক্ষাপটটা মনে রেখে, যার সাথে ভারতের সাথে কীরকম সম্পর্ক, চীনের সাথে কীরকম সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কীরকম সম্পর্ক, সেটাকে আমি সাজাতে পারি। বেসলাইন হচ্ছে আমার আত্মমর্যাদা এবং আমার সমতা। এখন ভারতের সাথে যদি বলেন, আমরা ভারতের সাথে আমাদের অনেক বহুমাত্রিক সম্পর্ক বলতে নিরাপত্তা সম্পর্ক আছে। আমাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, কমন সীমান্ত। আমাদের নদী 54টা নদী ভারত হয়ে আমাদের এখানে এসছে। ভারতের সাথে আমাদের ঐতিহাসিকভাবে, যেহেতু আমরা একই উপমহাদেশের এক সময়তে ছিলাম, এখন দক্ষিণ এশিয়ার অংশ হিসাবে মানুষে যোগাযোগ আছে।
অর্থনৈতিকভাবে অর্থনীতি চলে তো কস্ট বেনিফিটের উপর, লেনদেন, রাইট। তো সেটাতেও এখানেও একটা আমাদের সহজ ব্যবসা বাণিজ্যের জায়গা আছে। তো এই জায়গাগুলোতে আমরা আমাদের অবস্থানটাকে, আত্মমর্যাদা এবং সমতার ভিত্তিটাকে ধরে রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক যেটা করা যায় সেটা চালিয়ে যেতে হবে। এবং এখানে একটা দৃষ্টান্ত দিই, দেখেন গত 1-1.5 বছর ধরে ভারতের সাথে রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে আমাদের এক ধরনের টেনশন আছে। তার মধ্যেও কিন্তু দুই দেশে ব্যবসা বাণিজ্য কমছে না, বাড়ছে। তার কারণ হলো ব্যবসা বাণিজ্যের একটা নিজস্ব গতি আছে, ডিমান্ড সাপ্লাইয়ের একটা ইস্যু আছে। এটা ইকোনমিক, আমি চাই কি আপনি চান, এটা মানুষের চাহিদা এবং সাপ্লাইয়ের উপর এটা চলে। এবার যদি আসেন মিয়ানমারের দিকে, আমরা মিয়ানমারের ব্যাপারে রোহিঙ্গা ইস্যুতে আমরা আটকে আছি, কিন্তু মিয়ানমারের একটা কৌশলগত সুযোগও আমার আছে। এখন সেটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এগুলো নিয়ে আমি মনে করি আরও আলাপ আলোচনা করে এই রোহিঙ্গা সমস্যার সমাধান চাই। আমরা তো আগামীকালই সম্ভব হলে চাই সমাধান হয়ে যাক, কিন্তু আমরা এটাও বুঝি যে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী সমাধান হতে সময় লাগবে। এখন এই সমস্যার সমাধান না হলেও বা এটা পেন্ডিং থাকাকালীন সময় আমরা কিভাবে মিয়ানমারের সম্পর্কটাকে আরেকটু গতিশীল করতে পারি সেটা নিয়েও আমার চিন্তার মধ্যে আমরা চিন্তা করা দরকার গভীরভাবে। তার কারণ মিয়ানমার কিন্তু মিয়ানমার শুধু মিয়ানমার দ্বিপাক্ষিক নয়, মিয়ানমারের পেছনে কিন্তু আসিয়ান আছে এবং আমরা তো আসিয়ানের সদস্য হতে চাচ্ছি আমরা। তো কাজে সেখানেও আপনি যদি আসিয়ানের সদস্য হতে চান মিয়ানমারের সমর্থন লাগবে। এবং শুধু আসিয়ান না, এই আসিয়ানের পাশাপাশি মিয়ানমার কিন্তু আপনার সাথে সরাসরি চীনের সাথে সম্পৃক্ততা তৈরি করতে পারে। তো কাজে এটা ভূকৌশলগত জায়গাও আছে চিন্তার, গভীর চিন্তার। আমার ধারণা সরকার নির্বাচিত হলে তারা এই বিষয়টা ঠান্ডা মাথায়, আমি বলছি ঠান্ডা মাথায়, অনেক ব্রেইনস্টর্মিংও তো দরকার, অ্যাবসলিউটলি এটা করে তখন ঠিক আছে আমার এই সমস্যাটা আমি সমাধান করতে পারছি না, এটাকে আমি রাখছি। যেমন ভারত চীনের সম্পর্ক কিন্তু একটা দৃষ্টান্ত হতে পারে, মানে এই যে বর্ডার কম করে হলো প্রায় $100 বিলিয়ন অর্থনৈতিক সম্পর্ক ভারতের সাথে চীনের সাথে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক দেখলে অনেক সময় আমরা এটা বুঝতে পারি। এক্স্যাক্টলি। এবং আমি যেটা বলছিলাম আপনার ধরেন সীমান্ত সমস্যা ভারত এবং চীনের মধ্যে 2000 সালে গালওয়ানে যুদ্ধ করলো, মারাও গেল, কিন্তু তারা কিন্তু এটাকে বলছে ওইটাকে রেখে তারা পাশ দিয়ে অন্য জায়গায় সম্পর্ক প্রসারিত করে যাচ্ছে। তো কাজে এই মিয়ানমারের সাথে আমাদের চিন্তাটাকে আমরা আরেকটু ডাইনামিক কীভাবে করতে পারি, কীভাবে এই সমস্যাটা সমাধানের যে সচেষ্টতার পাশাপাশি আমরা অন্য কৌশলগত জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করতে পারি, সেটাও বোধহয় আমার মনে হয় একটু চিন্তার মধ্যে আনার সুযোগ আছে। আপনি দেখেন, যদি বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে গেলেন, সভ্যতে স্বাক্ষর করলেন এবং উনি বললেন যে বেগম খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে এবং ভারত স্মরণ করবে। জয়শঙ্কর উনি বাংলাদেশে আসলেন, পাকিস্তান থেকে যিনি স্পিকার আসেন তার সাথে করমর্দন হলো এবং আমরা অনেকটা মানে আশান্বিত হয়ে উঠলাম যে একটা সিনারিও হয়তো চেঞ্জ হবে বা আমাদের এই উপমহাদেশে আমরা আমাদের পাশাপাশি চলার মানে এটা উপলব্ধি করব। কিন্তু এর মাঝখানে দেখবেন ক্রিকেটের মতো একটা বিষয় নিয়ে একটা ঘটে গেল, মানে এটা মাঝে মাঝে মানে খটকা লাগে যে দক্ষিণ এশিয়ার কৌশলগত পুনর্বিন্যাসে ভারত কি তাহলে তার মানে কূটনৈতিক উদ্যোগকে অনেক সময় হারিয়ে ফেলে। এখানে আমাদের বুঝতে হবে যে ভারতেও তো রাজনৈতিক একটা নতুন বাতাবরণ তৈরি হয়েছে, আমাদের এখানেও যে একেবারে বাতাবরণ তৈরি হচ্ছে না তাও না। তো কাজে আপনি লক্ষ্য করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে মিটিংয়ের পরে আমরা আশাবাদী হয়েছিলাম, তারপরে কিন্তু ভারত ওখানে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল। এবারও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন, যেটা বলছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী আমাদের দূতাবাসে গেলেন বেগম জিয়ার ইন্তেকালের পরে, কিন্তু তারপর দেখেন এমন একটা ঝাপটা এসে গেল যেটা থামিয়ে দিল। অর্থাৎ তার অর্থ হচ্ছে যে দুই দিকেই এটা অসম্ভব নয়, যারা আছে তারা এই বিষয়টাকে সহজভাবে হয়তো নিতে চায়। এমন যে রাজনৈতিক সম্পর্ক যখন খারাপ হয় তখন ক্রিকেটার বিচ্ছিন্ন থাকে না, রাজনীতি তো একটা মাস্টার আর্ট, কাজেই রাজনীতি সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ করে বা প্রভাব বিস্তার করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু সৃজনশীল হতে হবে। এবং আমার ধারণা ধরেন যদি আপনি 1 বছর আগেও বলেন তাহলে ভারতের
যে মুড যেটাকে বলি ছিল, আজকে কিন্তু সেই মুডটা কিন্তু ভারতের জন্য আমার কাছে একটু একটু করে পরিবর্তন হচ্ছে। তার কারণ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সাথে চীনের সম্পর্ক, এই যে পরিবর্তনগুলি হচ্ছে তার একটা পরোক্ষ প্রভাব কিন্তু বাংলাদেশের উপর থাকবে এবং এই পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে আসবে। কারণ এখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, এমন একটা পৃথিবীতে যাচ্ছি যেখানে মুক্ত বিশ্বের ধারণা থেকে আমরা কিন্তু এখন একেবারেই নিজের ঘরে, আমরা নিজের পাড়ায় ঢুকে যাচ্ছি। চীনের জন্য হলে এশিয়া অঞ্চল, ভারতের জন্য হলে দক্ষিণ এশিয়া অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হলে আমেরিকা, ইউরোপের জন্য হলে ইউরোপ। এই যে স্প্লিন্টার বা আমরা বিচ্ছিন্ন দ্বীপে রূপান্তরিত হচ্ছি, সে জায়গায় কিন্তু আমার দক্ষিণ এশিয়াতে 1 বিলিয়ন লোকের বাজার আছে। আমরা ইচ্ছা করলে একটা সহযোগিতার কাঠামো আছে ইতিমধ্যেই স্যার, আমরা ইচ্ছা করলে কিন্তু শুধু রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু এটাকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এবং বাংলাদেশের দিক থেকে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার এটা অনুরোধ করছে। বাংলাদেশের জনগণও কিন্তু চায় স্যার পুনরুজ্জীবিত হোক। এখন ভারত যদি রাজনৈতিক সেই পলিটিক্যাল উইলটা মাস্টার করতে পারে তাহলে আমার ধারণা এটাকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এমনও হতে পারে যদি কাঠামো এক্স্যাক্টলি দ্য সেম কাঠামো না হলেও অনেক ইস্যুসগুলো নিয়ে আমরা কিন্তু আঞ্চলিক ভিত্তিতে কাজ করার সুযোগ আছে বলে আমার ধারণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে আমাদের প্রায় 6 জন শীর্ষ জেনারেল, অনেক আমলা, পুলিশ কর্মকর্তা, তারা রাজনীতিবিদরা সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তারা কামব্যাকের চেষ্টা করতেছেন। এইরকম একটা পরিস্থিতিতে আপনার অনেক সময় মানে স্থিতিশীল বহুত্ববাদী বাংলাদেশ, এরকম একটা বাংলাদেশকে ভারত অনেক সময় চ্যালেঞ্জ মনে করে, এরকম বলা হয়। এইটা তো আপনি যেটা বললেন, সার্ক যদি আবারও সার্কের আদলে হোক বা সার্কের পাশাপাশি একটা আমরা একসাথে আবার এই দেশগুলো কাজ করতে পারে, তখন ওই রাজনৈতিক ভুল বোঝাবুঝিগুলো তো খুব সহজেই অপসারণ বা দূরীভূত হতে পারে। সেটা পারে এবং তার জন্য পলিটিক্যাল উইল লাগবে, স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। এবং পলিটিক্যাল উইলটা আবার বাস্তবতা ভারতের তরফের কথাটাই বলছি, যে ভারতের তরফ থেকে এটা দরকার। কারণ দক্ষিণ এশিয়াতে ভারত হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যে সেখানে তার ভূমিকাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং দক্ষিণ এশিয়ার অন্য 7টা দেশ চাওয়ার পরেও কিন্তু ভারতের দিক থেকে সহযোগিতা পাওয়া যায় না বলেই কিন্তু সার্ক আটকে গেছে। তো কাজেই এই পরিস্থিতি যদি পরিবর্তন করতে হয় ভারতের দিক থেকে উদ্যোগ লাগবে। আর আপনি যেটা বলছিলেন যে এখানে আমার ধারণা বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকাশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে যেটা হবে বলে আশা করা যাচ্ছে, সেটা যদি হয় তাহলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ক নূতন মাত্রায় বিন্যস্ত হওয়াটা অসম্ভব বলে মনে করি না। সেখানে যে প্রতিবন্ধকতার কথা হয়তো আমরা ভাবছি সেগুলো বড় বিষয় হিসেবে নাও থাকতে পারে, কারণ এখানে তো ভারত বাংলাদেশ বিষয়, এখানে একজন ব্যক্তি, 2জন ব্যক্তি, 10জন ব্যক্তির চাইতেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে মনে হয়। এবং ভারতের দিক থেকেও সেই রকম ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে। আঞ্চলিক শক্তি হিসেবে আপনার মানে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে চায়, এরকম একটা ভীতি অনেক সময় কাজ করে যে আপনার বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার প্রতিরক্ষার জন্য, তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আপনার তুরস্কের সাথে, চীনের সাথে কিংবা পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে সে কথাবার্তা বলতেই পারে। কিন্তু এটা অনেক সময় ভারতের তরফ থেকে মনে করা হয় যে হুমকি তার নিরাপত্তার জন্য। এটা কিভাবে নির্ধারিত হয়? মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে। আমি যদি আপনার সম্পর্কে না জানি তাহলে আমার ভয়টা বেশি থাকবে, এবং রাজনৈতিকভাবে যদি আপনার উপর আমার আস্থার অভাব থাকে তাহলে কিন্তু সমস্যাটা জটিল হয়। তো কাজেই আমি একটা স্বাধীন জাতি হিসাবে আমার আত্মমর্যাদার ভিত্তিতে যেটুকু আমার প্রয়োজন সেটা যদি আমি অর্জন করি, সেখানে তো ভারতের সঙ্গী হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং সেক্ষেত্রে ভারতকে আশ্বস্তর জায়গাটাকে রাখবার জন্য তার যেমন একটা ভূমিকা আছে, আমারও একটু ভূমিকা আছে। তো কাজে আমি মনে করি সম্পর্ককে আমার মর্যাদাপূর্ণ সমতার ভিত্তিতে রেখে, পারস্পরিক নিরাপত্তার বিষয়টাকে মনে রেখে আমরা আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা করতে পারি। এবং সেটা করলেও আমি মনে করি সেখানে ভারতের সাথে
তাকে আমি যে তার কোনো হুমকি নই, আমি শুধু আমার আত্মরক্ষার জন্যই আমি কাজটা করছি, এই অবস্থাটা ভারতের কাছে তুলে ধরাটা খুব কঠিন বলে মনে করছি না। এটা সম্ভব। এবং খুবই স্বাভাবিকভাবে আপনি দেখেন দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক হওয়াটাই তো বাঞ্ছনীয়। Yes. মানে কোনো একটি দলের সাথে কোনো একটি নির্দিষ্ট দলের সাথেই সম্পর্ক থাকবে এমনটি না হয়ে মানে এই জনগণের সাথে জনগণের সম্পর্কটা বাড়ানোর ক্ষেত্রে আরো কিভাবে কি করা যায়, মানে সেটা ধরেন না, আসলে তো এটা আমাদের বাংলাদেশের জন্য সমস্যা যে জায়গাটায়, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সংহতি না থাকার ফলে, রাজনৈতিকভাবে সংহতি না থাকার ফলে আমরাই তো সুযোগ করে দিই বাইরের শক্তিকে এখানে ঢুকবার জন্য। তো কাজে আমার কাছে এটার প্রধান, আপনি যে প্রশ্নটা করলেন, তার প্রধান সূত্র বা সমাধান হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সহমত এবং আমি বলবো কোহেশন, যেটাকে বলা হয় সংহতি, এই দুটোকে বাড়াতে হবে। এটা বাড়ালে আপনি যে কারোর সাথে দাঁড়াতে পারবেন, আর যদি এটা না থাকে তাহলে আপনি কারো কাছে পারবেন না, কারণ আপনি তো নিজে ডেকে আনছেন। আপনি খুব রাইটলিভাবে এটাকে বলেছেন এবং দেখা যাচ্ছে যে নির্বাচন সামনে এসে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দল তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হবে, কিছুটা উত্তেজনাও দেখা যাবে, কিন্তু বিভাজন তো তৈরি হবে না। এবং আমরা কিন্তু এই কিছু মৌলিক বিষয়ে আমরা সহমতে থাকতে হবে। এবং এটা আমি নেপালে কাজ করেছি, নেপালের মতো দেশও সহমতে থাকার কারণে তারা তাদের বড় প্রতিবেশী তাদের তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। তো নেপাল যদি পারে, আমি কেন পারব? আমি আমার অভ্যন্তরীণ বিষয়ে আমার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমার জাতীয় স্বার্থের ব্যাপারে আমার ঐক্যমত্যটা আমার থাকতে হবে। তাইলে আমি ভারত বলেন, চীন বলেন, এটা এই না যে কেউ ধোয়াল তুলসী পাতা, এখানে জাতীয় স্বার্থের বিষয়, তার স্বার্থ আছে, আমার স্বার্থ আছে। কাজে আমরা পারস্পরিক স্বার্থ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সহযোগিতাও করব। সেক্ষেত্রে আমার অভ্যন্তরীণ শক্তিটাই হবে আমার জাতীয় স্বার্থের শক্তির জায়গা। আমি সবশেষে আপনাকে জানতে চাচ্ছি যে তরুণদের একটা বিশাল স্বপ্ন কাজ করছে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে, আর আপনাদের একটা বিশাল অভিজ্ঞতা আছে। তো এই যে মানে নতুন এবং পুরাতনের সংঘাতটাকে দূরে রেখে দিবে এবং নিবে, মিলিবে, এটা কেমন আপনি স্বপ্ন দেখেন বাংলাদেশটাকে ভবিষ্যতে কিভাবে সম্ভব? তো এটা করতে হবে তার কারণ এখন স্বপ্ন তো আমি নিশ্চয়ই, কারণ তারুণ্যের উচ্ছ্বাস আছে, উদ্যম আছে, শক্তি আছে, কিন্তু যারা প্রবীণ, হ্যাঁ, এটা তো আমাদের শক্তির জায়গা, এটা হচ্ছে ইঞ্জিন। এখন তো ডিরেকশন তো লাগবে, এবং ডিরেকশনটা আসতে হলে আপনার প্রজ্ঞা, বিচক্ষণতা, এই জায়গাগুলোতে আপনার অভিজ্ঞতার কোনো বিকল্প কিন্তু নাই। এবং সেই জায়গাতে আমি মনে করি প্রবীণদের একটা অংশগ্রহণের সুযোগ আছে, এবং নবীন এবং প্রবীণের মধ্যে সমন্বয়টা যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা, ধরেন বাংলাদেশের যেরকম একটা অন্তত একটা আত্মসম্মান সম্পন্ন একটা বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, একটা সবাইকে নিয়ে চলবার মতো একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা স্বপ্নটা পূরণ করা আমার কাছে খুব অসম্ভব বলে মনে হয় না। দৈনিক নয়াদিগন্তের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ, এবং আপনার যারা দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকেও সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।